হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 9 পড়ছো, আজকে তাদেরকে আমি তাদের বাংলার যে ধীবর বৃত্তান্ত পাঠটা রয়েছে সেখান থেকে আজকে তোমাদের সাজেশন প্রশ্নগুলো বলে দেবো। ঠিক আছে, তো দেখে নাও কি কি প্রশ্ন এখান থেকে করতে হবে। খুব ইম্পর্টেন্ট, তোমাদের প্রথম ইউনিট পরীক্ষাতে কিন্তু এই ধীবর বৃত্তান্ত কোয়েশ্চেন থাকবে। ওকে, দেখে নাও। ধীবর বৃত্তান্ত পাঠটি তর্জমা করেছে সত্যনারায়ণ চক্রবর্তী। এটাও কিন্তু পরীক্ষাতে অনেক সময় আসবে। ঠিক আছে, দেখে নিলে। প্রথম প্রশ্ন, অভিজ্ঞান শকুন্তলা নাটকের কোন অঙ্ক থেকে ধীবর বৃত্তান্ত নাট্যাংশটি নেওয়া হয়েছে? দেখো, অভিজ্ঞান শকুন্তলা নাটকের ষষ্ঠ অঙ্ক থেকে ধীবর বৃত্তান্ত নাট্যাংশটি নেওয়া হয়েছে। বোঝা গেল? ধীবর বৃত্তান্ত নাটকটি বাংলায় কে তর্জমা করেছিলেন? উত্তর দেখে নাও, সত্যনারায়ণ চক্রবর্তী। ঠিক আছে, ধীবর বৃত্তান্ত নাট্যাংশে কোন কোন চরিত্রের উল্লেখ পাওয়া যায়? যে বা যারা গল্পটা পড়েছো তারা তো অনায়াসে উত্তর দিতে পারবে। উত্তর দেখে নাও, জানুক ও সূচক নামে দুই রক্ষী, নগরপাল, রাজ্যশ্যালক, ধীবর। বোঝা গেল? তারপর, মহর্ষি কর্ণের অনুপস্থিতিতে দুষ্যন্ত কি করেছিলেন? দেখো, মহর্ষি কর্ণের অনুপস্থিতিতে দুষ্যন্ত শকুন্তলাকে বিয়ে করেছিলেন এবং তাকে রেখে রাজধানীতে ফিরে গিয়েছিলেন। এখনো পর্যন্ত যে এই গল্পটা যারা পড়োনি তারা কিন্তু অবশ্যই পড়ে রেখো, বা যদি পড়তে ভালো না লাগে বা ভালো ইচ্ছে না করে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলে এসে ক্লাস 9 প্লেলিস্ট ফলো করবে। সেখানে দেখবে বাংলার এই গল্পটা আমি খুব সুন্দর করে পড়িয়ে দিয়েছি, দেখে নিও, ভালো লাগবে। গল্পটা না পড়লে কোনো প্রশ্নের উত্তর তোমরা কিন্তু ভালো করে উত্তর দিতে পারবে না। ঠিক আছে, মুখস্থ করে কিন্তু এগুলো হবে না। গল্পটা ভালো করে না জানা থাকলে কখনোই মুখস্থটা করেও এটা কিন্তু হবে না। ঠিক আছে, তো তারপর দেখো, ঋষি দুর্বাসা যখন তপোবনে এসেছিলেন তখন শকুন্তলার অবস্থা কেমন ছিল? বলছে, ঋষি দুর্বাসা যখন তপোবনে এসেছিলেন তখন শকুন্তলা স্বামীর চিন্তায় মগ্ন থাকার কারণে অন্যমনস্ক ছিলেন। ঋষি দুর্বাসা কেন অপমানিত বোধ করেছিলেন? আশ্রমে ঋষি দুর্বাসা এলে স্বামীর চিন্তায় অন্যমনস্ক শকুন্তলা তার উপস্থিতি টের পান না। এতে ঋষি দুর্বাসা অপমানিত বোধ করেছিলেন। বোঝা গেল? এবং তিনি কি অভিশাপ দিয়েছিলেন? দেখো, দুর্বাসা অভিশাপ দিয়েছিলেন যে যার চিন্তায় মগ্ন থাকার কারণে শকুন্তলা তাকে লক্ষ্য করেনি তিনি শকুন্তলাকে ভুলে যাবেন, অর্থাৎ সেই ব্যক্তি শকুন্তলাকে ভুলে যাবেন। প্রিয়ংবদার অনুরোধে ঋষি দুর্বাসা কি বলেছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো, ঋষি দুর্বাসা বলেছিলেন যে প্রিয়জন শকুন্তলাকে ভুলে গেলেও কোনো স্মৃতিচিহ্ন দেখালে, অর্থাৎ কোনো স্মৃতিচিহ্ন হিসেবে কিছু দেখালে এই অভিশাপ দূর হবে। ঠিক আছে, সখীরা কোন জিনিসকে ভবিষ্যতের স্মারক চিহ্ন ভেবেছিলেন, অথবা শকুন্তলার কাছে কোন স্মারক চিহ্ন ছিল? দুষ্যন্ত রাজধানীর উদ্দেশ্যে বিদায় নেওয়ার সময় শকুন্তলাকে যে আংটি দিয়েছিলেন তাকে সখীরা ভবিষ্যতের স্মারক চিহ্ন ভেবেছিলেন। ঠিক আছে, করবে। দুষ্যন্ত প্রদত্ত আংটিটি শকুন্তলা কিভাবে হারিয়ে ফেলেছিলেন? শচীতীর্থে স্নানের পরে অঞ্জলি দেওয়ার সময় হাত থেকে খুলে জলে পড়ে গিয়ে শকুন্তলা আংটিটি হারিয়ে যায়। মনে থাকবে? শকুন্তলা দুষ্যন্তকে আংটিটি দেখাতে পারেনি কেন? ঠিক এই কারণেই, আংটিটি পড়ে যায় বলে জলের মধ্যে সেজন্য দেখাতে পারেনি। ঠিক আছে, রাজসভায় শকুন্তলা অপমানিতা হয়েছিলেন কেন? দেখো, রাজসভায় শকুন্তলা দুষ্যন্ত শকুন্তলাকে চিনতে না পারায় শকুন্তলা অপমানিতা বোধ করেছিলেন। রাজা দুষ্যন্তের শালকের কাজ কি ছিল? নগর রক্ষা করা। ওকে, আমি একজন জেলে, জেলেটির বাসস্থান কি ছিল? জেলেটি তার বাসস্থান শক্রাবতারে বলে জানিয়েছিলেন। ঠিক আছে, ধীবরে পাওয়া আংটিটি কেমন ছিল? আংটিটি ছিল মণিখচিত, রাজার নাম খোদাই করা। ওকে, আমরা কি তোর জাতির কথা জিজ্ঞাসা করেছি? বক্তা কখন এ কথা বলেছে? ধীবর যখন বলে সে একজন জেলে এবং শক্রাবতারে থাকে তখনই দ্বিতীয় রক্ষী আলোচ্য মন্তব্যটি করে। পুরুষ চরিত্রটি কিভাবে সংসার চালানোর কথা বলেছে? পুরুষ অর্থাৎ জেলে চরিত্রটি জাল, বড়শি ইত্যাদির সাহায্যে মাছ ধরে সংসার চালানোর কথা বলেছে। শুনুন মহাশয়, এরকম বলবেন না। এখানে কি না বলার কথা বলা হয়েছে দেখে নাও। এখানে ধীবরটি রাজ্যশালককে ধীবরের জীবিকা নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ না করার কথা বলেছে। ধীবর চরিত্রটি জীবিকা বিষয়ে কি বলেছে? ধীবরের মতে যে বৃত্তি নিয়ে মানুষ জন্মেছে তা নিন্দনীয় হলেও তা পরিত্যাগ করা উচিত নয়। ধীবর আংটিটি কিভাবে পেয়েছিল? ধীবর একটা রুই মাছ টুকরো করে কাটতে গিয়ে মাছের পেটের মধ্যে মণিমুক্তায় ঝলমলে আংটিটা দেখতে পেয়েছিল। এ অবশ্যই গোসাপ খাওয়া জেলে হবে। শ্যালকের সন্দেহ করেছিল কেন? ধীবরের গা থেকে কাঁচা মাংসের গন্ধ আসছিল বলে রাজার শ্যালক এরকম সন্দেহ করেছিলেন। ঠিক আছে, জানুক এর গা থেকে কাঁচা মাংসের গন্ধ আসছে, এখান থেকে বক্তা কোন সিদ্ধান্তে পৌঁছেছিলেন? ধীবরের গা থেকে কাঁচা মাংসের গন্ধ আসায় বক্তা সিদ্ধান্তে পৌঁছেছিলেন যে সে নিশ্চয়ই গোসাপ খাওয়া জেলে। বোঝা গেল? তবে কি তোকে সদ্ব্রাহ্মণ বিবেচনা করে রাজা এটা দান করেছেন? কোন রাজার কথা এখানে বলা হয়েছে? ধীবর বৃত্তান্ত নাট্যাংশে প্রথম রক্ষী সংলাপে রাজার বলতে রাজা দুষ্যন্তের কথা বলা হয়েছে। ঠিক আছে, আপনারা শান্ত হন। বক্তা কাদের শান্ত হওয়ার কথা অনুরোধ জানিয়েছেন? এখানে বক্তা এই নাট্যাংশের প্রধান যে চরিত্র ধীবর, দুই নগর রক্ষীকে শান্ত হওয়ার কথা অনুরোধ জানিয়েছে। আপনারা অনুগ্রহ করে শুনুন কোন কথা শুনতে বা শোনাতে চেয়েছে।
ঠিক আছে। ধীবর বৃত্তান্ত নাট্যাংশে আলোচ্য উক্তিটির বক্তা ধীবর নগররক্ষীদের কাছে নিজের পরিচয় ও কিভাবে সে রাজার আংটিটি পেয়েছে সে কথা শোনাতে চেয়েছে। ঠিক আছে। ধীবরের কথা মতো বেদজ্ঞ ব্রাহ্মণ কখন নির্দয় হয়ে থাকেন? ধীবরের কথা মতো বেদজ্ঞ ব্রাহ্মণ যজ্ঞীয় পশুবধের সময় নির্দয় হয়ে থাকেন। ঠিক আছে। আমার হাত দুটো নিষ্পিস করছে এখনই। বক্তার হাত দুটো কিসের জন্য নিষ্পিস করছে? হত্যার আগে ধীবরের গলায় পরানোর জন্য ফুলের মালা গাঁথতে প্রথম রক্ষীর হাত দুটো নিষ্পিস করছিল। ঠিক আছে। আংটিটি দেখে রাজার প্রতিক্রিয়া কি হয়েছিল? আংটিটি দেখে কোনো প্রিয়জনের কথা মনে পড়ায় স্বভাবে গম্ভীর প্রকৃতির হলেও মুহূর্তের জন্য রাজা বিহ্বল ভাবে তাকিয়েছিলেন। এ কি? যা তা অনুগ্রহের তুলনা হিসেবে সূচক কি বলেছিল? রাজা ধীবরের প্রতি অনুগ্রহকে সূচক শুল থেকে নামিয়ে একেবারে হাতির পিঠে চাপিয়ে দেওয়ার সঙ্গে তুলনা করেছিলেন। ঠিক আছে। জেলে তার পারিতোষিকের অর্ধেক অর্থ কি করতে চেয়েছিল? রক্ষীরা ধীবরকে মারার আগে যে ফুলের মালা তার গলায় পরাতে চেয়েছিল, রাজার দেওয়া পারিতোষিকের অর্ধেক অর্থ সেই ফুলের দাম হিসেবে ধীবর দিতে চেয়েছিল। প্রভু, অনুগৃহীত হলাম। কিভাবে বক্তা অনুগৃহীত হয়েছিল? করবে। মহারাজ আংটি ফিরে পেয়ে তার মূল্যের সমপরিমাণ অর্থ ধীবরকে দেওয়ায় সে অনুগৃহীত হয়েছিল। মহারাজের সংবাদ শুনে খুব খুশি হবেন। কোন সংবাদ শুনে মহারাজের খুশি হওয়ার কথা বলা হয়েছে? ধীবরের কাছ থেকে মহারাজের আংটি উদ্ধার করার কথা শুনে মহারাজা দুষ্যন্ত খুশি হবেন বলে রক্ষীরা এই মন্তব্য করেছে। তো এতক্ষণ তোমরা 1 নম্বরের প্রশ্ন তো দেখলে, এবার দেখে নাও 2 নম্বর বা 3 নম্বর প্রশ্ন। যার চিন্তায় সে মগ্ন সেই ব্যক্তি শকুন্তলাকে ভুলে যাবেন। বক্তাকে তার এমন উক্তি করার কারণ কি? এই উত্তরগুলো আমি পড়বো না, তোমরা জাস্ট উত্তরগুলো এখান থেকে দেখে নিও। ঠিক আছে। তারপরের প্রশ্ন, শকুন্তলা অপমানিত হলেন রাজসভায়। শকুন্তলার এই অপমানের কারণ কি ছিল? দেখে নিলে পুরুত্তর। এই পর্যন্ত পুরুত্তর শেষ হলো। এরপরের প্রশ্ন, তবে কি তোকে সৎ ব্রাহ্মণ বিবেচনা করে রাজা এটা দান করেছেন? বক্তাকে মন্তব্যটির কারণ ব্যাখ্যা করো। দেখে নাও পুরুত্তর। বইটা সরিয়ে তোমাদের পুরো উত্তর তোমাদের সামনে আমি তুলে ধরছি। ঠিক আছে। তাই যে সমস্ত ভাই বোনেদের কাছে বই নেই, চিন্তার কোনো কারণ নেই। ঠিক আছে। ছোট বড় যে সমস্ত প্রশ্ন হবে প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমরা এখানেই পেয়ে যাবে। তা তোর জীবিকা বেশ পবিত্র বলতে হয় দেখছি। বক্তা কাকে উদ্দেশ্য করে কথাটি বলেছেন? এই ব্যক্তির প্রতিক্রিয়া কি ছিল? ওকে, দেখে নিলে। আবারও বলছি, যারা এখনো গল্পটা পড়ো তারা কিন্তু অবশ্যই গল্পটা পড়ে নিও, তারপরে প্রশ্ন উত্তর দেখো। দেখে প্রত্যেকটা উত্তর তোমরা আমার বলার আগেই পেরে যাবে। কিন্তু তার আগে তোমাদের গল্পটা কিন্তু বারবার বলছি পড়তে হবে। আবারও বলছি, যদি পড়তে ভালো না লাগে আমার চ্যানেলে এসে ক্লাস 9 প্লিজ ফলো করবে। সেখানে দেখবে ক্লাস 9 এর বাংলা যে সমস্ত গল্প বা কবিতাগুলো রয়েছে আমি সুন্দর করে বুঝিয়ে দিয়েছি, একবার এসে দেখে নিও। ঠিক আছে। কিভাবে এই আংটি আমার কাছে এলো তা বললাম। বক্তা আংটি পাওয়ার প্রসঙ্গে কি বলেছিল লেখো। ইম্পর্টেন্ট জায়গা করবে। এর পুরোত্তর ঠিক এই পর্যন্ত শেষ হলো। শুনুন মহাশয়, এরকম বলবেন না। কোন কথা কেন বলতে বারণ করা হয়েছে? 5 নম্বরে দেখে নাও, শকুন্তলা অপমানিত হলেন রাজসভায়। কোন রাজসভায় শকুন্তলা অপমানিত হন? তার অপমানিত হওয়ার কারণ কি? দেখে নাও পুরোত্তর। বইটা সরিয়ে তোমাদের পুরোত্তর আমি দেখিয়ে দিচ্ছি। তো এর পুরোত্তর তোমাদের ঠিক এই পর্যন্ত শেষ হলো। ঘটনাক্রমে সেই আংটি পেল এক ধীবর। কার আংটি সে পেয়েছিল? আংটি হারিয়ে যাওয়ার ক্ষেত্রে যে ইতিহাসটি আছে তা লেখো। দেখে নাও পুরোটা। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমি যেগুলো দেব তার মধ্যেই তোমরা পরীক্ষাতে কমন পাবে। তাই চিন্তা না করে যেগুলো দিচ্ছি সেগুলো পড়ে ফেলবো। ঠিক আছে, মানে পড়ে ফেলো। যে বৃত্তি নিয়ে যে মানুষ জন্মেছে সেই বৃত্তি নিন্দনীয় হলেও তা পরিত্যাগ করা উচিত নয়। কে কোন প্রসঙ্গে মন্তব্যটি করেছে, এখানে বক্তা চরিত্রের যে বৈশিষ্ট্য প্রকাশিত হয়েছে তা আলোচনা করো। দেখে নাও পুরোত্তর। মুহূর্তের জন্য রাজা বিহ্বল ভাবে চেয়ে রইলেন। কোন সময় রাজার এমন বিহ্বল অবস্থা হয়েছিল? মহারাজ এই সংবাদ শুনে খুব খুশি হবেন। কে কাকে উদ্দেশ্য করে কথা বলেছিল? সংবাদটা কি ছিল? মহারাজের খুশির কারণ কি? তোমরা এখন উঁচু ক্লাসে উঠেছো, লেখার ধরনটা তোমাদের কিন্তু একটু চেঞ্জ করতে হবে। ঠিক বইয়ে যেভাবে প্যারা করে লেখা রয়েছে, পয়েন্ট করে লেখা রয়েছে, ঠিক সেভাবে তোমরা কিন্তু খাতায় এইভাবেই লেখার চেষ্টা করবে। ঠিক আছে। তুমি আমার একজন বিশিষ্ট প্রিয় বন্ধু হলে। কোন ঘটনার মাধ্যমে এই বন্ধুত্ব স্থাপিত হয়েছিল? দেখে নাও পুরো উত্তর। বইটা সরিয়ে তোমাদের পুরো উত্তর আমি তোমাদের সামনে তুলে ধরছি। এই পর্যন্ত উত্তর শেষ হলো। ধীবর বৃত্তান্ত নাট্য দৃশ্যে ধীবরের চরিত্র যেভাবে পাওয়া যায় তা নিজের ভাষায় লেখো, অথবা ধীবরের চরিত্রটা তোমাদের নিজের ভাষায় লিখতে বলছে। ঠিক আছে, এটা কিন্তু বড় প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট করবে। এই পর্যন্তের উত্তর শেষ হলো। নাট্য কাহিনীতে উপস্থিত না থেকেও রাজা দুষ্যন্ত কিভাবে কাহিনীকে প্রভাবিত করেছেন তা আলোচনা করো। তো এর উত্তর দেখে না, পুরোটা তোমাদের ঠিক এই পর্যন্ত শেষ হলো। রাজার কাছে ধীবরের পাওয়া আংটিটির গুরুত্ব যেভাবে প্রকাশিত হয়েছে তা নিজের ভাষায় আলোচনা করো। দেখে না পুরোত্তর। বইটা সরিয়ে তোমাদের পুরোত্তর আমি দেখিয়ে দিলাম। ঠিক আছে। তো তোমাদের এই ধীবরের বৃত্তান্ত নাট্যাংশ থেকে বা পাঠটি থেকে তোমাদের এই হলো সাজেশন প্রশ্ন। তো কেমন লাগলো প্রশ্নগুলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তো যেটা আমি তোমাদের বারবার করে বলছি, গল্পটা কিন্তু একবার ভালো করে পড়ে তারপরে এই প্রশ্নগুলো দেখো।
তাহলে আজকে ভিডিও আমি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই। আর হ্যাঁ, যদি তোমাদের অন্যান্য যে কোনো সাবজেক্টে কোনো যদি পড়া তোমাদের দরকার পড়ে থাকে, অবশ্যই আমি সেটা নির্দ্বিধায় কমেন্টে জানিয়ে রেখো যে তোমাদের কোন সাবজেক্টে কী কী তোমাদের দরকার আছে। ঠিক আছে, তাহলে আজকে এখানেই শেষ করছি।